তারপর সামনে ঝুঁকে রাইফেলের বাকি গুলিটা ছুড়লাম। সৌভাগ্যবশত সেটা গিয়ে লাগলো তার ঘাড় আর কাঁধের সংযোগস্থলে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প জিম করবেটের লেখা মুক্তেশ্বরের মানুষ খেকো। জিম করবেট ছিলেন একজন বিখ্যাত শিকারী, প্রাকৃতিক জীববিজ্ঞানী ও লেখক, যিনি ভারতের কুমায়ুন অঞ্চলে মানুষ খেকো বাঘ ও চিতা বাঘ নিধনের জন্য খ্যাত। পরে তিনি বন্য প্রাণ সংরক্ষণের পথিকৃৎ হন এবং ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক তার নামেই নামকরণ করা হয়। আজকের গল্প পাঠে এবং জিম করবেটের ভূমিকায় আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প মুক্তেশ্বরের মানুষ খেকো। নৈনিতাল থেকে 18 মাইল উত্তরে উত্তর পূর্ব দিকে একটা পাহাড় রয়েছে, যার উচ্চতা 8000 ফুট এবং দৈর্ঘ্য 12 থেকে 15 মাইল, যা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। পাহাড়ের পশ্চিম প্রান্তটি খাড়াভাবে উঠে গেছে এবং এই প্রান্তের কাছেই রয়েছে মুক্তেশ্বর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট, যেখানে ভারতের গবাদি পশুর রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য লিম্ফ ও টিকা তৈরি হয়। ল্যাবরেটরি এবং কর্মচারীদের কোয়ার্টার পাহাড়ের উত্তর ঢালে অবস্থিত, যেখান থেকে হিমালয়ের বরফে ঢাকা পর্বতমালার অন্যতম সেরা দৃশ্য দেখা যায়। এই পর্বতমালা এবং এর সঙ্গে ভারতের সমভূমির মাঝখানে থাকা সব পাহাড় পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং যে কোনো পাহাড়ের উঁচু স্থান থেকে উত্তর দিকে বরফ এবং পূর্ব ও পশ্চিমের পাহাড় ও উপত্যকার একটানা দৃশ্য যত দূর চোখ যায় দেখা যায়। যারা মুক্তেশ্বরে বাস করেছেন তারা দাবি করেন যে এটি কুমায়ুনের সবচেয়ে সুন্দর স্থান এবং এর আবহাওয়ার তুলনা নেই। একটি বাঘিনী যে মুক্তেশ্বরের আরাম সুবিধাকে মানুষের মতোই পছন্দ করেছিল, সে ছোট্ট বসতির সংলগ্ন বিশাল জঙ্গলে তার বাসস্থান স্থাপন করেছিল। এখানে সে খুব সুখে সাম্বর, কাঁকড় এবং বন্য শূকর খেয়ে জীবনযাপন করছিল, যতক্ষণ না তার দুর্ভাগ্যবশত এক সজারুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে সে একটি চোখ হারায় এবং প্রায় 50টি কাঁটা, যেগুলির দৈর্ঘ্য 1 থেকে 9 ইঞ্চির মধ্যে, তার সামনের ডান পায়ের বাহু এবং পায়ের পাতার নিচে ঢুকে যায়। এই কাঁটাগুলির অনেকগুলো হাড়ে আঘাত করার পর ইউ আকৃতিতে বাঁক নিয়ে গিয়েছিল, যার ফলে কাঁটার ডগা এবং ভাঙার অংশ কাছাকাছি এসে পড়ে। যে জায়গাগুলো থেকে সে দাঁত দিয়ে কাঁটা তুলতে চেষ্টা করেছিল সেখানে পুঁজ ভরা ঘা তৈরি হয়েছিল এবং সে যখন ঘন ঘাসের এক জায়গায় শুয়ে ক্ষুধার্ত অবস্থায় নিজের ক্ষত চাটছিল, তখন এক মহিলা তার গরুর জন্য ঘাস কাটতে সেই জায়গাটিই বেছে নেয়। প্রথমে বাঘিনী তাকে খেয়াল করেনি, কিন্তু যখন মহিলা ঘাস কেটে কেটে ঠিক যেখানে সে শুয়েছিল সেখানে পৌঁছায়, তখন বাঘিনী তাকে হামলা করে এবং সেই আঘাতে মহিলার করটি চূর্ণ হয়ে যায়। মৃত্যু হয়েছিল তৎক্ষণাৎ, কারণ পরদিন যখন তাকে পাওয়া যায় তখন তার এক হাতে কাস্তে ধরা ছিল এবং অন্য হাতে এক মুঠো ঘাস, যা সে তখন কাটতে গিয়েছিল।
মহিলাটি যেখানে পড়েছিল তাকে সেখানেই রেখে বাঘিনী খুঁড়িয়ে খুঁড়িয়ে 1 মাইলেরও বেশি দূরে চলে যায় এবং একটা পড়ে থাকা গাছের নিচের ফাঁপা জায়গায় আশ্রয় নেয়। 2 দিন পরে এক ব্যক্তি সেই পড়ে থাকা গাছ থেকে জ্বালানি কাঠ কাটতে আসে এবং গাছের অপর পাশে শুয়ে থাকা বাঘিনী তাকেও হত্যা করে। লোকটি গাছের গুড়ির ওপর পড়ে যায় এবং যেহেতু সে তার কোট এবং শার্ট খুলে ফেলেছিল এবং বাঘিনী তাকে মারার সময় তার পিঠে থাবা মেরেছিল, তাই সম্ভবত গাছের গুড়িতে ঝুলে থাকা অবস্থায় তার দেহ থেকে রক্ত ঝরতে দেখে বাঘিনীর মনে প্রথম এরকম ভাব আসে যে সে হয়তো এমন কিছু যা দিয়ে বাঘিনী তার ক্ষুধা মেটাতে পারবে। যাই হোক না কেন, তাকে ফেলে যাওয়ার আগে বাঘিনী তার পিঠের কিছু অংশ খায়। একদিন পর সে তার তৃতীয় শিকারকে ইচ্ছাকৃতভাবে এবং কোনো প্ররোচনা ছাড়াই হত্যা করে। এরপর থেকে সে একজন প্রতিষ্ঠিত মানুষ খেকো বাঘিনী হয়ে ওঠে। বাঘিনী যখন মানুষ হত্যা শুরু করে তার কিছুদিন পর আমি তার কথা শুনি এবং যেহেতু মুক্তেশ্বরে অনেক শিকারী ছিল যারা সকলেই তাদের দরজার কাছে ঘুরে বেড়ানো এই বাঘিনীকে মারতে আগ্রহী ছিল, আমি মনে করিনি যে বাইরের কারোর এই ব্যাপারে হস্তক্ষেপ করা ভদ্রতা হবে। তবে যখন বাঘিনীর হাতে নিহত মানুষের সংখ্যা 24-এ পৌঁছল এবং বসতি এবং আশেপাশের গ্রামগুলির সব মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ল এবং ইনস্টিটিউটের কাজ স্লো হয়ে যায়, তখন ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত পশু চিকিৎসক সরকারকে আমার সাহায্য চাওয়ার অনুরোধ জানান। আমার কাছে কাজটি সহজ মনে হয়নি, কারণ আমি মানুষ খেকো বাঘ নিয়ে খুব অল্প অভিজ্ঞ ছিলাম এবং বাঘিনী যে বিশাল এলাকায় চলাফেরা করছিল তা আমার কাছে সম্পূর্ণ অজানা ছিল। তাই আমি জানতাম না তাকে কোথায় খুঁজতে হবে। একজন দাস এবং 2 জন লোক যারা বিছানার রোল ও একটি সুটকেস বহন করছিল, তাদের সঙ্গে আমি দুপুরে নৈনিতাল থেকে রওনা হয়ে 10 মাইল হেঁটে রামগড় ডাকবাংলোয় পৌঁছালাম, যেখানে আমি রাত কাটালাম। ডাকবাংলোর খানসামা আমার বন্ধু ছিল এবং যখন সে জানল যে আমি মানুষ খেকো বাঘিনীকে মারতে মুক্তেশ্বর যাচ্ছি, তখন সে আমাকে সাবধান করল যেন মুক্তেশ্বরের শেষ 2 মাইল রাস্তা পার হওয়ার সময় খুব সতর্ক থাকি, কারণ সে বলল সম্প্রতি ওই রাস্তার অংশে কয়েকজনকে মারা হয়েছে। আমার লোকেদের জিনিসপত্র গুছিয়ে পরে আসতে বলে আমি নিজেকে একটা ডাবল ব্যারেল .500 এক্সপ্রেস রাইফেল দিয়ে সজ্জিত করলাম এবং পরদিন ভোরবেলা খুব তাড়াতাড়ি রওনা দিয়ে নৈনিতাল আলমোড়া রাস্তার সঙ্গে মুক্তেশ্বর রাস্তার সংযোগস্থলে পৌঁছালাম। তখন আলো ফুটছিল। এই স্থান থেকে আমাকে সাবধানে হাঁটতে হচ্ছিল, কারণ আমি মানুষ খেকো বাঘিনীর অঞ্চলে এসে প্রবেশ করেছি। একটি খুব খাড়া পাহাড়ে ওঠার আগে রাস্তা কিছুটা দূর পর্যন্ত সমতল জমি দিয়ে এগিয়ে গিয়েছে, যেখানে কমলা রঙের লিলি ফুল জন্মে আছে, যার গোল শক্ত বীজগুলি মুখলোডিং বন্দুকে গুলি হিসাবে ব্যবহার করা যায়। এটিই ছিল প্রথমবার যখন আমি সেই পাহাড়ে উঠছিলাম এবং আমি খুব আগ্রহ নিয়ে দেখছিলাম বালুকা পাথরের ক্লিফের গায়ে হাওয়ার দ্বারা তৈরি গুহাগুলো, যা রাস্তার উপর ঝুলেছিল। ঝোড়ো হাওয়ায় আমি কল্পনা করতে পারি এই গুহাগুলো থেকে অদ্ভুত সব শব্দ বের হয়, কারণ এগুলির আকার ভিন্ন ভিন্ন, কিছু অগভীর, আবার কিছু অনেক গভীর পর্যন্ত বালুকা পাথরের মধ্যে প্রবেশ করেছে। যেখানে রাস্তা পাহাড়ের এক স্যাডেলে এসে বেরিয়েছে, সেখানে একটা ছোট সমতল জায়গা রয়েছে, যার অপর পাশে মুক্তেশ্বর পোস্ট অফিস এবং একটা ছোট বাজার।
পোস্ট অফিসটি তখনও খোলেনি, কারণ সময়টা খুবই সকাল। কিন্তু দোকানগুলির একটা খোলা ছিল এবং দোকানদার আমাকে খুব সৌজন্যের সঙ্গে ডাকবাংলোর পথ দেখিয়ে দিল। বলল, এটি পাহাড়ের উত্তর ঢালে, অর্ধ মাইল দূরে। মুক্তেশ্বরে দুটি ডাকবাংলো রয়েছে, একটি সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষিত এবং অন্যটি সাধারণ মানুষের জন্য। আমি তা জানতাম না এবং আমার দোকানদার বন্ধু সম্ভবত আমার টুপির আকার দেখে আমাকে সরকারি কর্মকর্তা ভেবে ভুল করেছিলেন, ফলে আমাকে ভুল বাংলোয় পাঠালেন এবং সেখানে থাকা খানসামা ও আমি উভয়ই লালফিতার দপ্তরের অসন্তোষের কারণ হয়ে উঠলাম। খানসামা আমাকে খেতে দিল, আমি তা খেলাম। তবে সে সময় আমি এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ ছিলাম এবং পরে আমি নিশ্চিত করেছিলাম যে সেই খানসামা আমার ভুলের জন্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন কিংবা কোনো সমস্যার সম্মুখীন না হন। যখন আমি বরফে ঢাকা পর্বতমালার চমৎকার দৃশ্য উপভোগ করছিলাম এবং ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিলাম, তখন 12 জন ইউরোপীয় বন্দুকধারী আমার পাশ দিয়ে গেলেন, যাদের প্রত্যেকের হাতে ছিল সার্ভিস রাইফেল। কয়েক মিনিট পর একজন সার্জেন্ট এবং 2 জন লোক লক্ষ্য বস্তু ও পতাকা বহন করে তাদের অনুসরণ করল। সার্জেন্ট একজন বন্ধু ভাবাপন্ন ব্যক্তি। আমাকে জানালেন যে ওই দলটি রাইফেল রেঞ্জে যাচ্ছে এবং তারা সবাই একসঙ্গে চলছে, কারণ মানুষ খেকো বাঘিনীর ভয় রয়েছে। সার্জেন্টের কাছ থেকে আমি জানতে পারলাম যে ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত অফিসার আগের দিন সরকার থেকে একটা টেলিগ্রাম পেয়েছেন, যাতে বলা হয়েছে আমি মুক্তেশ্বরের পথে আছি। সার্জেন্ট আশা প্রকাশ করলেন যে আমি বাঘিনীটিকে মারতে সফল হব, কারণ তিনি বললেন, বসতির পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে। এমনকি দিনের বেলাতেও কেউ একা চলাফেরা করার সাহস পাচ্ছে না এবং সূর্যাস্তের পর সবাইকে তালাবন্ধ করে দরজার পেছনেই থাকতে হচ্ছে। মানুষকে বাঘিনীটিকে গুলি করার অনেক চেষ্টাই করা হয়েছে, কিন্তু সে কখনোই তার কোনো শিকারের কাছে ফিরে আসেনি যেগুলির উপর পাহারা দেওয়া হয়েছিল। খুব ভালো করে ব্রেকফাস্ট করার পর আমি খানসামাকে বললাম, শোনো, আমি মানুষ খেকো বাঘিনীর খবর আনতে একটু বেরোচ্ছি, তো আমার লোকজন এলে তাদের এই কথাটা জানিয়ে দিও, আর এটাও বলো কখন ফিরবো তার কোনো ঠিক নেই। তারপর রাইফেল হাতে নিয়ে আমি পোস্ট অফিসে গেলাম আমার মাকে একটা টেলিগ্রাম পাঠাতে, যাতে তিনি জানতে পারেন আমি নিরাপদে পৌঁছেছি। পোস্ট অফিস এবং বাজারের সামনে সমতল ভূমি থেকে মুক্তেশ্বর পাহাড়ের দক্ষিণ দিকটি খাড়াভাবে নেমে গেছে এবং তা বিভিন্ন রিজ এবং গিরিখাতে কাটা, যেগুলি ঘন ঝোপঝাড়ে ঢাকা, আর এখানে ওখানে কিছু গাছ ছড়িয়ে আছে। আমি পাহাড়ের ধারে দাঁড়িয়ে উপত্যকার নিচে এবং তার ওপরে গাছপালা ঢাকা রামগড় পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। তখন পোস্টমাস্টার এবং কয়েকজন দোকানদার এসে আমার সঙ্গে যোগ দিলেন। পোস্টমাস্টার আগের দিনে সরকারি টেলিগ্রামের কাজ সামলেছিলেন এবং আমার দেওয়া ফর্মে আমার স্বাক্ষর দেখে বুঝলেন আমি সেই ব্যক্তি যাকে টেলিগ্রামে উল্লেখ করা হয়েছে এবং তিনি ও তার বন্ধুরা এখন আমাকে তাদের সাহায্য দিতে এসেছেন। আমি তাদের প্রস্তাবে খুব খুশি হলাম, কারণ তারা এমন অবস্থানে ছিলেন যেখানে তারা মুক্তেশ্বরে আসা প্রত্যেকের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে পারতেন, এবং যেহেতু মানুষ খেকো বাঘিনী ছিল আলোচনার প্রধান বিষয়, যখনই 2 বা ততোধিক মানুষ একত্র হতো তারা এমন তথ্য সংগ্রহ করতে পারতেন যা আমার জন্য খুবই মূল্যবান হতে পারে। গ্রামীণ ভারতে পোস্ট অফিস এবং বানিয়ার দোকান গ্রামের মানুষের কাছে সেই একই গুরুত্ব রাখে
যা অন্যান্য দেশের মানুষের কাছে মদের দোকান ও ক্লাব রাখে, এবং কোনো বিশেষ বিষয়ে তথ্য জানতে চাইলে পোস্ট অফিস ও বানিয়ার দোকানই সেই তথ্য পাওয়ার সেরা জায়গা। আমাদের বাদিকের সামনের একটি পাহাড়ের ঢালে প্রায় 2 মাইল দূরে এবং আমাদের থেকে 1000 ফুট নিচে একটা চাষের জমি দেখা যাচ্ছিল। আমাকে জানানো হলো যে সেটি বদ্রী সাহেবের আপেলের বাগান। বদ্রী আমার এক পুরনো বন্ধুর ছেলে। কয়েক মাস আগে নৈনিতালে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং আমাকে তার অতিথিশালায় থাকার এবং মানুষ খেকো বাঘিনীকে মারতে সব রকম সাহায্য করার প্রস্তাব দিয়েছিল। সেই সময় আমি তার প্রস্তাব গ্রহণ করিনি। তার কারণটা আমি আগেই বলেছি। কিন্তু এখন যেহেতু আমি সরকারের অনুরোধে মুক্তেশ্বরে এসেছি, আমি সিদ্ধান্ত নিলাম বদ্রীর কাছে যাব এবং তার সাহায্যের প্রস্তাব গ্রহণ করব। বিশেষ করে কারণ আমি সদ্য আমার সঙ্গীদের কাছ থেকে জেনেছি যে সর্বশেষ মানুষ খেকো শিকারটি তার বাগানের নিচের উপত্যকায় ঘটেছিল। আমার চারপাশে দাঁড়ানো সব মানুষকে ধন্যবাদ জানালাম এবং তাদের বললাম যে ভবিষ্যতের তথ্যের জন্য আমি তাদের ওপর নির্ভর করব। দিন তখনও রয়েছে এবং বদ্রীর সঙ্গে দেখা করার আগে আরও কিছু গ্রাম ঘুরে দেখার সময় ছিল। রাস্তায় কোনো মাইল ফলক ছিল না এবং আমি প্রায় 6 মাইল হেঁটে 2টি গ্রাম পরিদর্শন করার পর ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আমি প্রায় 3 মাইল ফিরে এসেছি, তখন দেখলাম এক ছোট মেয়ে একটা বলদের সঙ্গে লড়াই করছে। মেয়েটির বয়স ছিল প্রায় 8 বছর। সে বলদটিকে মুক্তেশ্বরের দিকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু বলদটি উল্টো দিকে যেতে চাইছিল এবং যখন আমি ঘটনাস্থলে পৌঁছালাম তখন অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে কেউই একে অপরের কথা শুনছিল না। বলদটি শান্ত ও বৃদ্ধ প্রাণী ছিল এবং মেয়েটি সামনাসামনি তার গলায় বাঁধা দড়ি ধরে হাঁটছিল। আমি পেছন থেকে তাকে এগিয়ে রাখছিলাম, ফলে আর কোনো সমস্যা হলো না। আমরা কিছুটা এগিয়ে গেলে আমি বললাম, আমরা কালুয়াকে চুরি করছি না তো? আমি শুনেছিলাম সে কালো বলদটিকে ওই নামেই ডাকছিল। না না, সে প্রতিবাদ ভরে উত্তর দিল, তার বড় বড় বাদামি চোখ পুরোপুরি আমার দিকে ঘুরিয়ে। ওটা কার? আমার বাবার। আচ্ছা, তা আমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছি? আমার কাকুর কাছে। কাকুর কালুয়াকে কেন দরকার? জমি চাষ করার জন্য। কিন্তু কালুয়া তো একা কাকুর জমি চাষ করতে পারবে না। অবশ্যই না। আমি নির্বোধের মতো প্রশ্ন করছিলাম, কিন্তু তারপরও একজন সাহেবের কাছ থেকে বলদ ও হাল চাষ সম্পর্কে জ্ঞান আশা করা যায় না। তোমার কাকুর কি শুধু একটাই বলদ আছে? হ্যাঁ, তার এখন একটাই বলদ আছে, কিন্তু আগে 2টো ছিল। আর একটা কোথায়? আমি ভাবছিলাম হয়তো সেটা কোনো ঋণ শোধ করতে বিক্রি করা হয়েছে। বাঘটা গতকাল মেরে ফেলেছে। এটা সত্যিই গুরুত্বপূর্ণ খবর ছিল এবং আমি যখন তা ভেবে নিচ্ছিলাম, ভাবতে ভাবতেই আমরা নীরবে হাঁটতে থাকলাম। মেয়েটি মাঝে মাঝে পেছনে ফিরে আমার দিকে তাকাচ্ছিল। অবশেষে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, আপনি কি বাঘটা মারতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করতে এসেছি, যদি বাঘটাকে মারা যায়। তাহলে আপনি খুনের জায়গা থেকে দূরে যাচ্ছেন কেন? কারণ আমরা কালুয়াকে কাকুর কাছে নিয়ে যাচ্ছি। আমার উত্তর শুনে মেয়েটি সন্তুষ্ট মনে হলো এবং আমরা হাঁটতে থাকলাম। আমি কিছু খুব দরকারি তথ্য পেয়েছিলাম, কিন্তু আরও জানতে চেয়েছিলাম। তাই বললাম, তুমি জানো নাকি বাঘটা মানুষ খেকো? হ্যাঁ জানি তো, ও কুণ্ঠির বাবাকে আর বংশী সিংহের মাকে খেয়েছে, আর আরো অনেককে। তাহলে তোমার বাবা তোমাকে কালুয়াকে নিয়ে যেতে পাঠালেন কেন? উনি নিজে গেলেন না কেন? কারণ ওনার জ্বর হয়েছে।
তোমার কোনো ভাই নেই? না, আমার এক ভাই ছিল, কিন্তু অনেক আগেই মারা গেছে। আচ্ছা, মা আছে? হ্যাঁ আছে, উনি রান্না করছেন। আর বোন? না, আমার কোনো বোন নেই। তাহলে এই ছোট মেয়েটির উপরেই পড়েছিল বিপজ্জনক দায়িত্ব, তার বাবার বলদটিকে কাকুর কাছে পৌঁছে দেওয়া, এমন এক রাস্তায় যেখানে মানুষ দল বেঁধে ছাড়া হাঁটতে সাহস করত না, এবং যেখানে আমি 4 ঘন্টায় আর কোনো মানুষ দেখিনি। এখন আমরা এমন এক পথের কাছে পৌঁছালাম যেটি ধরে মেয়েটি উঠল, বলদটি তার পিছু নিল, আর আমি তার পেছনে। অল্প পরেই আমরা একটি মাঠে এসে পৌঁছলাম, যার অপর প্রান্তে একটা ছোট ঘর ছিল। আমরা যখন ঘরের কাছে এলাম, মেয়েটি ডেকে বলল সে কালুয়াকে নিয়ে এসেছে। ঘরের ভেতর থেকে এক পুরুষ কণ্ঠস্বর উত্তর দিল, ঠিক আছে পুতলি, ঠিক আছে, ওকে খুঁটির সঙ্গে বেঁধে দে পুতলি, আর তুই এখন বাড়ি চলে যা, আমি খাচ্ছি। তাই আমরা কালুয়াকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে রাস্তায় ফিরে এলাম। কালুয়া না থাকায় আমাদের মধ্যে যোগসূত্র কেটে গেল, এবং এখন পুতলি লাজুক হয়ে পড়ল। সে আমার পাশে হাঁটছিল না, তাই আমি তার গতির সঙ্গে মিলিয়ে সামনে হাঁটতে লাগলাম। আমরা কিছুক্ষণ নীরবে হাঁটলাম, তারপর আমি বললাম, আমি সেই বাঘটাকে মারতে চাই যে তোমার কাকুর বলদটাকে মেরেছে, কিন্তু আমি জানি না শিকারটা কোথায়। তুমি কি দেখিয়ে দেবে? হ্যাঁ, আমি দেখিয়ে দেব। তুমি কি শিকারটাকে দেখেছো? না, আমি দেখিনি, কিন্তু আমি শুনেছি কাকু আমার বাবাকে বলেছিল কোথায় ছিল সেটা। ওটা কি রাস্তার কাছে? আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, বলদটা কি একা ছিল যখন মারা গিয়েছিল? না, ওটা গ্রামের গরুগুলোর সঙ্গে ছিল। সকালে নাকি সন্ধ্যায় মারা গিয়েছিল? সকালে, যখন গরুগুলোর সঙ্গে চড়তে যাচ্ছিল। মেয়েটির সঙ্গে কথা বলার সময় আমি চারপাশে সতর্ক দৃষ্টি রাখছিলাম, কারণ রাস্তার বাম পাশে ছিল ঘন জঙ্গলে ভরা বড় বড় গাছ, আর ডান পাশে ছিল ঘন ঝোপঝাড়। আমরা প্রায় 1 মাইল এগিয়েছিলাম, তখন বাম দিকের জঙ্গলে ঢোকার একটা ব্যবহৃত গবাদি পশুর পথ পেলাম। সেখানে মেয়েটি থেমে বলল তার কাকু তার বাবাকে বলেছিলেন যে বলদটা ওই পথেই মারা গিয়েছিল। এখন আমি প্রয়োজনীয় সব তথ্য পেয়ে গেছি, যা দিয়ে আমি শিকারের জায়গা খুঁজে পেতে পারব। এবার আমি মেয়েটিকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে আবার সেই গবাদি পশুর পথ ধরে ফিরে এলাম। পথটি একটি উপত্যকার ভেতর দিয়ে গিয়েছে, এবং আমি প্রায় 1/4 মাইল এগোতেই এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে গরুগুলো আতঙ্কে ছুটে পালিয়েছিল। রাস্তাটি ছেড়ে আমি এখন জঙ্গলের ভেতরে দিয়ে হাঁটতে লাগলাম, রাস্তার সমান্তরালে এবং প্রায় 50 গজ নিচে। আমি অল্প দূরেই গিয়েছি, এমন সময় আমি কিছু একটা টেনে নিয়ে যাওয়ার দাগ দেখতে পেলাম। এই দাগটি সোজা উপত্যকার দিকে নেমে গেছে, এবং কয়েকশো গজ অনুসরণ করার পর আমি বলদটাকে পেলাম, যার পেছনের অংশের কেবল একটি ছোট অংশ খাওয়া হয়েছিল। এটি প্রায় 20 ফুট উঁচু একটা ঢালের পাদদেশে পড়েছিল, এবং একটি গভীর গিরিখাতের মুখ থেকে প্রায় 40 ফুট দূরে। গিরিখাত এবং নিহত পশুটির মাঝখানে একটা খর্বকার গাছ ছিল, যা বন্য গোলাপলতায় ঢাকা। এটি ছিল হত্যাস্থলের কাছাকাছি একমাত্র গাছ, যার উপর আমি বসে বাঘটিকে গুলি করার আশায় বসতে পারতাম, কারণ সে সময় চাঁদ ছিল না, এবং যদি বাঘটি অন্ধকারের পরে আসে, যেমন আমি নিশ্চিত ছিলাম যে সে আসবেই, তবে আমি যতটা কাছাকাছি থাকব আমার পক্ষে বাঘটিকে মারার সুযোগ
ততটাই বাড়বে। এখন দুপুর 2টো, এবং ঠিক এতটুকু সময় ছিল যে আমি বদ্রির কাছে গিয়ে 1 কাপ চা চাইতে পারি, যার খুবই দরকার ছিল। কারণ সকাল 4টেই সেই রামগড় ছাড়ার পর থেকে আমি অনেকটা হেঁটেছি। বদ্রির বাগানে যাওয়ার রাস্তা শুরু হয় গরুর চলাচলের পথ যেখানে মূল সড়কের সঙ্গে মিশেছে সেখান থেকে, এবং এটি ঘন ঝোপঝাড়ের মধ্য দিয়ে 1 মাইল নিচে খাঁড়া ঢাল বেয়ে নেমে গেছে। আমি পৌঁছালে বদ্রি তার অতিথিশালার কাছে একটা ক্ষতিগ্রস্ত আপেল গাছের যত্ন নিচ্ছিল, এবং আমার আগমনের কারণ শুনে সে আমাকে বাগানটির ওপর একটি ছোট উঁচু টিলায় থাকা অতিথিশালায় নিয়ে গেল। আমরা বারান্দায় বসে চা এবং খাবারের জন্য অপেক্ষা করছিলাম, যা বদ্রি তার চাকরকে আমার জন্য প্রস্তুত করতে বলেছিল। আমি তাকে বললাম কেন আমি মুক্তেশ্বরে এসেছি এবং কিভাবে সেই ছোট মেয়েটির সঙ্গে আমি নিহত পশুটিকে খুঁজে পেয়েছি। যখন আমি বদ্রিকে জিজ্ঞাসা করলাম কেন এই হত্যা মুক্তেশ্বরের শিকারীদের জানানো হয়নি, সে বলল যে শিকারীরা ব্যর্থ হওয়ার কারণে গ্রামের লোকেরা তাদের উপর থেকে বিশ্বাস হারিয়েছে, এবং এই কারণেই এখন আর তারা কোনো হত্যার খবর দেয় না। বদ্রি এই ব্যর্থতার কারণ হিসাবে উল্লেখ করল শিকারীরা হত্যাস্থলের চারপাশে অতি জটিল প্রস্তুতি নিত, যেমন ঝোপঝাড় ও ছোট গাছ কেটে ফেলা, বড় মাচা তৈরি করা এবং সেই মাচায় একাধিক লোক বসে থাকা। এই কারণেই বাঘটি কখনো হত্যাস্থলে ফিরে আসে না। বদ্রি নিশ্চিত ছিল যে মুক্তেশ্বর অঞ্চলে কেবল একটাই বাঘ আছে, এবং সেটি সামনের ডান পায়ে সামান্য খোঁড়া। তবে সে জানত না এই খোঁড়া ভাবের কারণ কি, কিংবা পশুটি পুরুষ না স্ত্রী। বারান্দায় আমাদের সঙ্গে একটি এয়ারডেল কুকুরও ছিল। হঠাৎ কুকুরটি গড়গড় করতে শুরু করল, এবং আমরা তাকিয়ে দেখি একটা বড় লেঙ্গুর মাটিতে বসে একটা আপেল গাছের ডাল টেনে নিচ্ছে এবং কাঁচা ফল খাচ্ছে। বারান্দার রেলিংয়ের সঙ্গে ঠেস দিয়ে রাখা একটা শটগান তুলে নিয়ে বদ্রি তাতে 4 নম্বরের গুলি ভরল এবং গুলি চালালো। দূরত্ব এত বেশি ছিল যে যদি কিছু গিয়েও থাকে তা ল্যাঙ্গুরের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু গুলির শব্দে সে পাহাড়ের ওপর দিকে পালিয়ে গেল। কুকুরটি তার পিছু নিল। আমি ভয় পেলাম কুকুরটি কোনো বিপদে পড়তে পারে, তাই বদ্রিকে বললাম তাকে ডেকে আনতে, কিন্তু সে বলল এতে কিছু হবে না, কুকুরটি প্রায় এই নির্দিষ্ট ল্যাঙ্গুরটিকে তাড়া করে। এবং সে এও বলল যে এই লাঙ্গুরটি তার ছোট গাছগুলিতে অনেক ক্ষতি করেছে। এখন কুকুরটি লাঙ্গুরটির কাছে পৌঁছাচ্ছিল, এবং যখন সে কয়েক গজ দূরে পৌঁছল তখন লাঙ্গুরটি হঠাৎ ঘুরে দাঁড়ালো। কুকুরটির কান চেপে ধরল এবং মাথার পাশ থেকে এক টুকরো মাংস খাবলে ছিঁড়ে নিল। ক্ষতচিহ্নটা খুব গুরুতর ছিল, এবং আমরা যখন ক্ষতটির চিকিৎসা শেষ করলাম তখন আমার চা এবং 1 প্লেট গরম মুড়ি প্রস্তুত ছিল। আমি বদ্রিকে বলেছিলাম যে আমি কোনো গাছে বসতে যাচ্ছি, এবং যখন আমি হত্যাস্থলে ফিরে এলাম তখন সে জোর করে আমার সঙ্গে এলো 2 জন লোক সহ, যারা একটি ছোট মাচা বানানোর সামগ্রী বহন করছিল। বদ্রি ও তার লোকেরা 1 বছরেরও বেশি সময় ধরে এই মানুষ খেকোর ছায়ায় বসবাস করছে, এবং তার সম্পর্কে কোনো বিভ্রম ছিল না। যখন তারা দেখল যে হত্যাস্থলের কাছে কোনো গাছ নেই, শুধু আমি যে গাছটি বেছে নিয়েছি সেটা ছাড়া, তারা আমাকে অনুরোধ করল যে সেই রাতে না বসতে। এই ধারণা থেকে যে বাঘটি নিহত পশুটিকে সরিয়ে নিয়ে যাবে এবং পরের রাতে আমার বসার জন্য আরও উপযুক্ত জায়গা তৈরি করবে। এটি আমি করতাম যদি বাঘটি মানুষ খেকো না হতো,
কিন্তু যেহেতু সেটি মানুষ খেকো, তাই এমন একটা সুযোগ হাতছাড়া করতে আমি চাইনি, যা হয়তো আর ফিরে আসবে না। যদিও তাতে কিছুটা ঝুঁকি ছিল। এই বনে ভাল্লুকও ছিল, আর যদি কোনো ভাল্লুক হত্যাস্থলের গন্ধ পায়, তবে বাঘটিকে দেখার আমার সমস্ত আশা উধাও হয়ে যাবে। কারণ হিমালয়ের ভাল্লুকরা বাঘের প্রতি কোনো শ্রদ্ধা দেখায় না এবং তাদের শিকার দখল করতে দ্বিধা করে না। গোলাপলতায় ঢাকা সেই গাছে ওঠা খুব কঠিন কাজ ছিল, এবং যতটা সম্ভব আরাম করে বসার পর আমার রাইফেল আমাকে উপরে তুলতে দেওয়া হলো। তারপর বদ্রি এবং তার লোকেরা চলে গেল, প্রতিশ্রুতি দিয়ে যে তারা পরের দিন সকালে ফিরে আসবে। আমি পাহাড়ের দিকে মুখ করেছিলাম। গিরিখাতটি আমার পেছনে। উপরের দিক থেকে আসা কোনো পশু আমাকে স্পষ্ট দেখতে পারত, কিন্তু যদি বাঘটি নিচের থেকে আসে, যেমন আমি আশা করেছিলাম, তবে সে আমাকে দেখতে পাবে না যতক্ষণ না সে হত্যাস্থলে পৌঁছায়। বলদটি সাদা রঙের ছিল। সে ডান দিকে ফিরে পড়েছিল, তার পা আমার প্রায় 15 ফুট দূরে। আমি বিকেল 4টের সময় বসেছিলাম, এবং 1 ঘন্টা পর একটা কাঁকড় আমার নিচে এসে 200 গজ দূরে গিরিখাতের পাশে ডাকতে শুরু করল। বাঘটি চলাফেরা শুরু করেছে, এবং কাঁকড়টি তাকে দেখে স্থির দাঁড়িয়ে ডাকছিল। অনেকক্ষণ ধরে এটি ডাকল, তারপর ধীরে ধীরে সরে যেতে লাগল। ডাক ক্রমশ ক্ষীণ হতে পাহাড়ের কাঁধের ওপাশে মিলিয়ে গেল। এতে বোঝা গেল বাঘটি হত্যাস্থল দেখতে পেয়ে কাছাকাছি কোথাও শুয়ে পড়েছে। আমি এটি আশা করেছিলাম, কারণ বদ্রি আমাকে বলেছিল কেন আগের সব চেষ্টায় ব্যর্থতা ঘটেছিল। আমি জানতাম এখন বাঘটি নিশ্চয়ই কাছাকাছি কোথাও শুয়ে আছে, চোখ ও কান খোলা রেখে। নিশ্চিত হতে যে হত্যাস্থলের আশেপাশে কোনো মানুষ নেই, তারপরেই সে এগোবে। মিনিটের পর মিনিট এইভাবেই সময় কেটে গেল। গোধূলি নামল। পাহাড়ের জিনিসপত্র অস্পষ্ট হয়ে গেল, ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি এখনো সাদা বলদটিকে একটি অস্পষ্ট ছায়ার মতো দেখতে পাচ্ছিলাম। এমন সময় গিরিখাতের মুখে একটা ডাল ভাঙার শব্দ হলো, এবং নিঃশব্দ পায়ে কেউ আমার দিকে আসতে লাগলো। তারপর গাছের নিচে এসে থেমে গেল। 1-2 মিনিট সম্পূর্ণ নীরবতা। তারপর বাঘটি শুকনো পাতার ওপর গাছের পায়ের কাছে শুয়ে পড়ল। সূর্যাস্তের সময় ঘন মেঘ জমে গিয়েছিল, এবং এখন আকাশ কালো ছায়ায় ঢেকে গিয়েছে। তারা ঢাকা পড়েছে। অবশেষে যখন বাঘটি উঠে হত্যাস্থলে গেল, তখন রাতটিকে এক কথায় অন্ধকারে ঢেকে থাকা বলা যায়। আমি যতই চোখ কুচকাই, কিছুই দেখা যাচ্ছিল না, না সাদা বলদ, না বাঘ। বাঘটি হত্যাস্থলে পৌঁছে তাতে ফুঁ দিতে শুরু করল। হিমালয়ে বিশেষ করে গ্রীষ্মকালে মৃত পশুর দেহে বোলতা ভিড় করে। বেশিরভাগই আলো নিভে গেলে উড়ে যায়, কিন্তু কিছু অলস বোলতা রয়ে যায়। সম্ভবত আগের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাঘটি মাংসের উপযুক্ত অংশে লেগে থাকা বোলতাগুলোকে উড়িয়ে দেয়, তারপর খাওয়া শুরু করে। আমার গুলি চালাতে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না, কারণ যত কাছে থাকুক বাঘটি আমাকে দেখতে পাবে না, যদি না আমি নিজে কোনো নড়াচড়া করি বা শব্দ করি। আমি সাধারণত অন্ধকার রাতেও
নক্ষত্রের আলোয় যথেষ্টভাবে দেখতে পাই, কিন্তু সেই রাতে কোনো নক্ষত্র দেখা যাচ্ছিল না এবং ঘন মেঘে কোনো বজ্র ঝলকও ছিল না। বাঘটি খাওয়া শুরু করার আগে শিকারটিকে সরায়নি, তাই আমি জেনেছিলাম সে আমার দিকে পাশ হয়ে শুয়েছে, শিকারের ডান পাশে। বাঘটিকে গুলি করতে যে প্রচেষ্টা করা হয়েছে তার কারণে আমার সন্দেহ ছিল যে তা অন্ধকার পড়ার আগে আসবে না, এবং আমার ইচ্ছে ছিল নক্ষত্রের আলোয় যতটা পারতাম লক্ষ্য নিয়ে তারপর রাইফেলের মুখ এতটুকু সরিয়ে দেওয়া যাতে আমার গুলি শিকারের থেকে 1 বা 2 ফুট ডান দিকে যায়। কিন্তু এখন মেঘ আমার চোখকে অকার্যকর করে দিয়েছে। আমাকে কানের উপর নির্ভর করতে হবে। রাইফেল তুলেছি এবং কনুইকে হাঁটুতে রেখে আমি বাঘের করা শব্দের দিকে সাবধানে নিশানা করলাম এবং বন্দুক স্থির রেখে ডান কানটি শব্দের দিকে ঘোরালাম, তারপর ফেরালাম। আমার নিশানা তাৎপর্য তো একটু উপরে ছিল, তাই নলটিকে অল্প পরিমাণে 1 ইঞ্চি নিচে নামিয়ে আমি আবার মাথা ঘুরিয়ে শুলাম। এইভাবে কয়েকবার করে নিশ্চিত হওয়ার পর যে আমি শব্দের দিক শনাক্ত করেছি, আমি নলটিকে সামান্য ডান দিকে সরিয়ে ট্রিগার চাপলাম। 2 লাফে বাঘটি সেই 20 ফুট উঁচু ঢাল পেরিয়ে উঠে গেল। উপরের দিকটায় একটা ছোট সমতল জমি ছিল, যার পরেই পাহাড় উঠেছিল। আমি বাঘটিকে শুকনো পাতায় সমতল জমি পর্যন্ত চলতে শুনলাম এবং তারপর নীরবতা নেমে এলো। এই নীরবতা বোঝাতে পারে যে বাঘটি সমতল জমিতে পৌঁছে মারা গেছে বা অক্ষত আছে। রাইফেল কাঁধে রেখে আমি 3-4 মিনিট গভীরভাবে শ্রবণ করলাম এবং যখন তার কোনো শব্দ শোনা গেল না, আমি রাইফেল নামালাম। এই গতি প্রকরণে ঢালের মাথা থেকে একটা গভীর গর্জন উঠল। বাঘটি অক্ষত ছিল এবং সে আমাকে দেখেছে। গাছে আমার বসার স্থান প্রথমে প্রায় 10 ফুট ওপরে ছিল, কিন্তু ক্ষমতাহীন কোনো শক্ত বসার জায়গা থাকায় গোলাপ পাতা আমার ওজনে ঝরে পড়ায় আমি এখন সম্ভবত 8 ফুটের বেশি ওপরে না। আমার ঝুলন্ত পা অনেকখানি নিচে ঝুলে আছে, আর আমার সামান্য উপরে এবং প্রায় 20 ফুট দূরে একটা বাঘ, যাকে আমি যথেষ্ট কারণে মানুষ খেকো মনে করতাম, তার গলায় গভীরভাবে গর্জন শোনা যাচ্ছিল। একটা বাঘের কাছাকাছি উপস্থিতি দিনের আলোতেও, এমনকি যখন তা আপনাকে দেখেনি তখনও রক্ত চলাচলে অস্থিরতা সৃষ্টি করে। কিন্তু যখন বাঘটি সাধারণ নয় বরং মানুষ খেকো এবং সময় অন্ধকার রাত 10টা এবং আপনি জানেন মানুষ খেকো আপনাকে লক্ষ্য করে আছে, তখন রক্ত সঞ্চালনের অস্থিরতা একটি ঝড়ে পরিণত হয়। আমি বলি যে বাঘ তার চাহিদার বাইরে হত্যা করে না, যদি না তাকে প্ররোচিত করা হয়। যে বাঘটি তখন আমাকে গর্জন করছিল তার কাছে এমন একটা শিকার ছিল যা তার 2-3 দিন চলবে এবং তার আমাকে মেরে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তবুও আমার মনে একটা অনিশ্চিত বোধ ছিল যে এই বিশাল বাঘটি হয়তো নিয়মের ব্যতিক্রম প্রমাণ করবে। বাঘেরা কখনো কখনো গুলির পরও শিকারের কাছে ফিরে আসে, কিন্তু আমি জানতাম এইটি তা করবে না। আমি আরও জানতাম যে আমার অস্বস্তি সত্ত্বেও আমি পুরোপুরি নিরাপদ ছিলাম যতক্ষণ না আমি ভারসাম্য হারাই। আমার কিছু ধরে রাখবার ছিল না, আর ধূমপান নিজেকে বারণ করবার আর কোনো কারণ ছিল না। তাই আমি সিগারেট কেস বার করলাম এবং একটি ম্যাচ জ্বালানোর সময় শুনলাম বাঘটি ঢালের প্রান্ত থেকে সরে গেল। কিছুক্ষণ পর আবার তা ফিরে এলো এবং
আবার গর্জন করল। আমি 3টি সিগারেট খেয়েছি এবং বাঘটি এখনো আমার কাছেই ছিল। তখনই বৃষ্টি পড়তে শুরু হলো। প্রথমে কয়েকটা বড় ফোঁটা, তারপর ভারী ঝোড়ো বর্ষা। আমি ওই সকালে রামগড় থেকে রওনা হওয়ার সময় হালকা পোশাক পরেছিলাম এবং কয়েক মিনিটের মধ্যে চামড়া পর্যন্ত ভিজে গিয়েছিলাম, কারণ আমার মাথার ওপর কোনো পাতা ছিল না যেটা বৃষ্টির ফোঁটা আটকাতে পারে। আর বাঘটি, আমি জানতাম বৃষ্টির শুরুতেই সে গাছের নিচে বা পাথরের নিচে আশ্রয় নিতে ছুটে যাবে। বৃষ্টি রাত 11টা থেকে শুরু হলো। ক্রমাগত বৃষ্টি হওয়ার পর ভোর 4টেই তা থামল এবং আকাশ পরিষ্কার হয়ে উঠল। এখন একটি হাওয়া বয়ে যাওয়া শুরু করলো, যা আমার অস্বস্তি বাড়ালো এবং যেখানে আগে আমি ঠান্ডা অনুভব করছিলাম সেখানে এখন বরফের মতো অনুভূতি হচ্ছিল। যখনই আমার রুমাটিজমের একটা ব্যথা আসে তখন আমি অন্যান্য রাতগুলো মনে করি এবং কৃতজ্ঞ থাকি যে তা কেবল একটি খিঁচুনি মাত্র। বদ্রি যে আমার ভালো বন্ধু তার প্রমাণ পেলাম। সূর্য ওঠার পর এক লোককে নিয়ে গরম চায়ের কেটলি নিয়ে সে এসে হাজির হলো। আমার রাইফেলটা তুলে নিয়ে 2জন লোক আমাকে ধরলে আমি গাছ থেকে স্লাইড করে নামলাম, কারণ আমার পা অতটা সংকুচিত ছিল যে সেটা ঠিকভাবে কাজ করছিল না। তারপর আমি মাটিতে শুয়ে চা পান করার সময় তারা আমার পা মালিশ করে রক্ত সঞ্চালন পুনরুদ্ধারে সাহায্য করল। আমি দাঁড়াতে সক্ষম হলে বদ্রি তার লোককে অতিথিশালায় আগুন জ্বালাতে পাঠালো। আমি আগে কখনো কানের ওপর ভরসা করে গুলি ছুড়িনি এবং এখন আমি জানতে আগ্রহী হলাম যে আমি কতটুকু মিস করেছি। আমি দেখলাম আমি বাঘটির মাথা মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে মিস করেছি। উচ্চতা ঠিক ছিল, কিন্তু আমি রাইফেলের নলটা যথেষ্ট ডান দিকে সরাইনি। ফলত আমার গুলি বলদটিকে আঘাত করল, যেখানে বাঘটি খাচ্ছিল তার থেকে 6 ইঞ্চি দূরে। চা খেয়ে সড়ক পর্যন্ত 1/2 মাইল হেঁটে আমার সমস্ত খিঁচুনি কেটে গেল এবং যখন আমরা বদ্রির বাগানের মাইল দীর্ঘ পথ নেমে গেলাম, ভেজা পোশাক ও খালি পেটি ছিল আমার একমাত্র কষ্ট। পথটি লাল কাদায় ভরে গিয়েছিল, যা বৃষ্টি হয়ে খুব পিচ্ছিল হয়ে ওঠে। এই কাদায় 3টি পায়ের ছাপ ছিল, বদ্রির এবং তার লোকের উপরে ওঠার ছাপ এবং লোকটির নিচে নামার ছাপ। 50 গজ পর্যন্ত ভেজা কাদায় শুধু এই 3টি ছাপই ছিল এবং তারপর যেখানে পথ বাঁক নেয়, ডানের ঢাল থেকে একটা বাঘিনী লাফ দিয়ে নেমে সেই পথে বদ্রির লোকের পায়ের ঠিক পেছনে নেমে গেছে। লোকটির পদচিহ্ন এবং বাঘিনীর পায়ের ছাপ দেখেই বোঝা যাচ্ছে যে উভয়েই দ্রুত গতিতে চলেছে। বদ্রি ও আমি কিছুই করতে পারলাম না, কারণ লোকটি আমাদের থেকে 20 মিনিট আগে বেরিয়েছিল এবং যদি সে বাগানে নিরাপদভাবে পৌঁছাতে না পারে তবে সে বহু দূরে এমন স্থানে পৌঁছে যেত যেখানে আমরা তাকে আর সাহায্য করতে পারতাম না। অশান্ত চিন্তা আমাদের মাথায় চাপল। আমরা পিচ্ছিল মাটিতে যত দ্রুত সামর্থ্য ছিল তত দ্রুত চললাম এবং খুবই প্রশান্ত হলাম যখন একটা পদচিহ্নে এসে পৌঁছালাম, যেখানে বাগান ও সেখানে কাজ করা বহু লোক দৃশ্যমান হলো। সেই বাঘিনীর পায়ের ছাপটি পথের মধ্য দিয়ে নিচে নেমে গেছে, কিন্তু লোকটি বাগানের দিকে এগিয়ে গেছে। পরে প্রশ্ন করলে ওই লোক জানালো তিনি জানতেন না যে তাকে বাঘিনী অনুসরণ করছিল। অতিথিশালায় একটা জ্বলন্ত কাঠের চুলোর সামনে আমার পোশাক শুকোনোর সময় আমি বদ্রিকে জিজ্ঞাসা করলাম যে বাঘিনী যে জঙ্গলে ঢুকেছিল সেই জঙ্গল সম্পর্কে। বদ্রি বলল বাঘিনী যে পথ নিয়েছিল তা এক গভীর এবং ঘন বন, সেটা গিরিখাতে নেমে গেছে, যা খুব খাঁড়া ঢালের মুখ বরাবর 1 মাইল কিংবা তার বেশি নিচে বিস্তৃত ছিল।
এবং সেখানে ডান দিক থেকে নামা আরেকটি গিরিখাতের সঙ্গে সেটা মিলিত হয়েছে। ওই দুই গিরিখাতের মোড়ে একটা ঝর্ণা ছিল এবং সেখানেই একটা খোলা জমির অংশ ছিল, যা বদ্রী বলল উভয় গিরিখাতের কর্ম নিষ্ক্রমণকে নিয়ন্ত্রণ করত। বদ্রীর মতে বাঘিনী সম্ভবত দিনের বেলা সেই গিরিখাতে লুকিয়ে থাকবে, যেখানে আমরা যথার্থ কারণ নিয়ে বিশ্বাস করেছিলাম সে গেছিল। এবং যেহেতু এটি একটি লুকিয়ে থাকার জন্য আদর্শ স্থান মনে হচ্ছিল, আমরা সিদ্ধান্ত নিলাম যদি আমরা পর্যাপ্ত লোক মজুত করতে পারি তাহলে আমরাও লুকিয়ে লুকিয়ে বাঘিনীর ওপর গুলি চালানোর চেষ্টা করতে পারি। বদ্রীর প্রধান বাগান চাষী গোবিন্দ সিংকে ডাকা হলো এবং আমাদের পরিকল্পনা তাকে ব্যাখ্যা করা হলো। দুপুর পর্যন্ত সময় পেয়ে গোবিন্দ সিং বলল যে সে এই মিশনের জন্য 30 জন লোক জোগাড় করতে পারবে এবং অতিরিক্তভাবে তার মালিকের আদেশ অনুযায়ী 410 পাউন্ড মটরশুঁটি সংগ্রহও করতে পারবে। বদ্রীর একটি বিস্তৃত সবজির বাগান ছিল তার আপেল বাগানের পাশাপাশি, এবং আগের সন্ধ্যায় সে একটি টেলিগ্রাম পেয়েছিল যা তাকে জানিয়েছিল যে নৈনিতালের বাজারে ম্যারোফ্যাট মটরের দাম প্রতি পাউন্ডে 4 আনা পর্যন্ত বেড়ে গেছে। বদ্রী এই ভালো দামের সুযোগ নিতে ব্যাকুল ছিল এবং তার লোকেরা মটর সংগ্রহ করছিল, যেগুলো সেই রাতেই প্যাক পনির মাধ্যমে পাঠানো হবে যাতে ভোরের বাজারের আগে নৈনিতালে সেটা পৌঁছায়। আমার রাইফেল পরিষ্কার করে এবং বাগানের চারপাশে একবার হেঁটে দেখে আমি বদ্রীর সাথে তার সকালের খাবারে যোগ দিলাম, যা আমার সুবিধার জন্য 1 ঘন্টা আগে এগিয়ে আনা হয়েছিল, এবং দুপুরে গোবিন্দ তার 30 জন লোক নিয়ে হাজির হলো। মটর তোলার কাজ তদারকি করার জন্য কাউকে থাকা অত্যাবশ্যক ছিল, তাই বদ্রী থেকে যাওয়ার এবং গোবিন্দকে আমাদের মিশন পরিচালনা করতে পাঠানোর সিদ্ধান্ত নিল। গোবিন্দ এবং 30 জন লোকই স্থানীয় বাসিন্দা ছিল এবং মানুষখেকো বাঘিনীর বিপদের কথা ভালো করেই তারা জানত। তবে আমি তাদের যা করতে বলেছিলাম তা বোঝানোর পর তারা আমার নির্দেশ মেনে কাজ করতে রাজি হলো। বদ্রী আমাকে 1 ঘন্টার অগ্রিম সময় দেবে যাতে আমি বাঘিনীকে খুঁজে বার করার জন্য গিরিখাতটা পরিষ্কার করতে পারি, এবং যদি আমি গুলি করার সুযোগ না পাই তাহলে ঝর্ণার কাছের খোলা জায়গায় আমার অবস্থান নেব। গোবিন্দ তার লোকেদের 2 দলে ভাগ করবে। একটি দলের দায়িত্বে সে নিজে থাকবে এবং অন্য দলের দায়িত্ব একজন নির্ভরযোগ্য লোকের হাতে দেবে। 1 ঘন্টা শেষে বদ্রী একটা ফায়ারিং করবে এবং 2 দলই গিরিখাতের দুপাশ দিয়ে নিজের মিশন শুরু করবে, পাথর গড়িয়ে, চেঁচিয়ে এবং হাততালি দিয়ে। সবকিছু শুনতে যতটা সহজ লাগছিল আমি ততটা নিশ্চিত ছিলাম না, কারণ আমি বহু মিশনকে বিপর্যস্ত হতে দেখেছি। সকালে যেই পথ দিয়ে আমি এসেছিলাম সেই পথ ধরে উপরের দিকে উঠলাম এবং বাঘিনী যে পথ নিয়েছিল তা অনুসরণ করলাম, কিন্তু অল্প দূরে যেতেই দেখলাম যে পথটি ঘন ঝোপঝাড়ের বিশাল বিস্তারে গিয়ে শেষ হয়েছে। কয়েকশো গজ ঝোপের ভিতর দিয়ে জোর করে এগিয়ে গিয়ে দেখলাম যে পাহাড়ের ঢাল অনেক গভীর গিরিখাত এবং রিজ দ্বারা কাটা। আমি একটি রিজ ধরে নিচে নামলাম, যা আমি ভেবেছিলাম সেই গিরিখাতের ডান দিকের সীমারেখা, এবং নিচে পৌঁছে দেখি আমার বাম দিকের গিরিখাত ডান দিক থেকে আসা আরেকটি গিরিখাতের সঙ্গে মিলিত হয়েছে এবং সেই 2 গিরিখাতের সংযোগস্থলে একটা ঝর্ণা আছে। আমি নিচের দিকে তাকিয়ে ভাবছিলাম সেই খোলা জায়গাটি কোথায় যেখানে আমি অবস্থান নেব। তখন আমার কাছাকাছি মাছির গুঞ্জন শুনতে পেলাম এবং শব্দের উৎস অনুসরণ করে দেখি প্রায় 1 সপ্তাহ আগে মারা যাওয়া একটা গরুর অবশিষ্টাংশ পড়ে আছে। প্রাণীর গলায় থাকা দাগগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি বাঘের দ্বারাই নিহত হয়েছে। বাঘটি গরুটির প্রায় সবটুকুই খেয়েছিল, শুধু কাঁধের একটা অংশ
ঘাড় এবং মাথা বাদে। কোনো বিশেষ কারণ ছাড়াই আমি মৃতদেহটাকে টেনে নিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গিয়ে নিচের দিকে ঠেলে দিলাম। প্রায় 100 গজ গড়িয়ে মৃতদেহটি নিচের একটা ছোট খাদে গিয়ে থামল, যা ঝর্ণা থেকে খুব বেশি দূরে ছিল না। বাম দিকে ঘুরে আমি একটা রিজের ওপর একটা খোলা জায়গা পেলাম, যা সেই খাদ থেকে প্রায় 300 গজ দূরে, যেখানে আমি গরুর অবশিষ্টাংশ ফেলে দিয়েছিলাম। নিচের জমিটি আমার কল্পনার চেয়ে একেবারেই আলাদা ছিল। সেখানে এমন কোনো জায়গা ছিল না যেখানে দাঁড়িয়ে আমি সেই ঢালটি পর্যবেক্ষণ করতে পারতাম। জায়গাটা এমনই যে বাঘিনী যে কোনো জায়গা দিয়ে নির্দ্বিধায় বেরিয়ে যেতে পারত আমার চোখে না পড়েই। তবুও তখন কিছু করার মতো সময় ছিল না, কারণ বদ্রি সেইগুলি ছুঁড়েছে, যা আমাকে জানিয়ে দেবে যে মিশনটা শুরু হয়ে গিয়েছে। শিগগিরই দূর থেকে লোকেদের চিৎকার শুনতে পেলাম। এমন সময় মনে হলো একটা ক্ষীণ শব্দ আমার দিকে আসছে, কিন্তু শব্দগুলো ক্রমে ক্ষীণ হতে হতে একসময় একেবারে মিলিয়ে গেল। 1 ঘন্টা পর আবার তাদের শব্দ শুনতে পেলাম। তারা আমার ডান দিকের পাহাড় বেয়ে নিচে নামছিল, এবং তারা যখন আমার সমান উচ্চতায় পৌঁছালো, আমি চিৎকার করে তাদের বললাম, আওয়াজ বন্ধ করো, এখানে এসে চোখ দাও। এই চান্সটা ব্যর্থ হয়েছে। এটা কারোর দোষ ছিল না, কারণ জমির প্রকৃতি না জেনে এবং কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা অল্প কিছু অপ্রশিক্ষিত মানুষ নিয়ে বিশাল ঘন ঝোপঝাড়ে আওয়াজ করার চেষ্টা করছিলাম, যা শত শত প্রশিক্ষিত মানুষও সামলাতে হিমশিম খেত। এই বিটারদের খুব কষ্ট করতে হয়েছে ঘন ঝোপঝাড়ের মধ্য দিয়ে এগোতে, এবং যখন তারা একসঙ্গে বসে হাত পা থেকে কাঁটা তুলছিল এবং আমার সিগারেট খাচ্ছিল, গোবিন্দ আর আমি মুখোমুখি দাঁড়িয়ে তার প্রস্তাব নিয়ে আলোচনা করছিলাম। পরের দিন আর একটা বিট করতে হবে, যেখানে মুক্তেশ্বর এবং আশেপাশের গ্রামের সব উপলব্ধ মানুষ অংশ নেবে। হঠাৎ কথার মাঝখানে গোবিন্দ কথা বলা বন্ধ করে দিল। আমি দেখলাম কিছু একটা অস্বাভাবিক জিনিস তার দৃষ্টি আকর্ষণ করেছে আমার পেছনে, কারণ তার চোখ সরু হয়ে গেল এবং মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। আমি ঘুরে দাঁড়িয়ে তার মুখোমুখি সেই দিকে তাকালাম, আর সেখানে চুপচাপ হেঁটে চলেছে একটা প্রাণী, এক ফসলের মাঠ দিয়ে, যা বহু বছর ধরে সেখানে পড়ে আছে। সেই প্রাণীটা হলো সেই বাঘিনী। সে প্রায় 400 গজ দূরে ছিল, ঝর্ণার ওপারের পাহাড়ে, এবং আমাদের দিকেই আসছিল। যখন জঙ্গলে কোনো বাঘ তোমার দিকে আসছে, এমনকি তুমি যদি মানুষের বসতি থেকে অনেক দূরেও থাকো, তখন তোমার মনে একটা ঝড় বইতে থাকে। কত কিছুই না ভুল হতে পারে, যা তোমার কাঙ্ক্ষিত গুলি বা ছবিটিকে নষ্ট করে দিতে পারে। একবার আমি পাহাড়ের ঢালে বসেছিলাম, এক খেলার পথের দিকে তাকিয়ে, যেখানে বাঘ আসবে বলে আশা করেছিলাম। সেই পথটি নিয়ে গেছে এক অত্যন্ত পবিত্র জঙ্গলের মন্দিরে, যা রামকা থান নামে পরিচিত। এই মন্দিরটি ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত, এবং সেখানে প্রচুর শিকার প্রাণী আছে, যা মাইলের পর মাইল দূর থেকে চোরা শিকারী বা ভারতের নানা প্রান্তের খেলোয়াড়দের প্রিয় শিকার ক্ষেত্র। তবুও আজীবন সেই জঙ্গলের সঙ্গে পরিচয়ের পরও আমি জানি না যে মন্দিরের আশেপাশে কোনো প্রাণী মারা গেছে বা এমন কোনো ঘটনা ঘটেছে। তাই সেদিন যখন আমি আমাদের গ্রামের মহিষগুলো মারতে আসা এক বাঘিনীকে শিকার করতে বেরোলাম, আমি মন্দির থেকে 1 মাইল দূরে একটা জায়গা বেছে নিলাম। আমি বিকেল 4টেই একটা ঝোপের আড়ালে অবস্থান নিলাম, এবং 1 ঘন্টা পর সেই দিক থেকে সাম্বর হরিণের ডাক শুনলাম, যেদিক থেকে বাঘ আসবে বলে আশা করেছিলাম। অল্প সময় পর এবং কিছুটা কাছাকাছি এক কাকুর হরিণও ডাকতে শুরু করল। বাঘটি সেই পথ ধরেই আসছিল,
যার পাশে আমি বসেছিলাম। জঙ্গলটি বেশ খোলা ছিল এবং বেশিরভাগই তরুণ জামুন গাছ দিয়ে ভরা, যেগুলি প্রায় 2 থেকে 3 ফুট মোটা। আমি বাঘটিকে দেখতে পেলাম, এক বিশাল পুরুষ বাঘ। দেখলাম যখন সে প্রায় 200 গজ দূরে ছিল। সে ধীরে ধীরে এগিয়ে আসছিল এবং আমাদের মধ্য দূরত্ব 100 গজে নেমে এসেছে। তখন আমি পাতার ফিস ফিস শব্দ শুনলাম এবং ওপরের দিকে তাকিয়ে দেখলাম 2টি জামুন গাছের জড়ানো ডালপালা ধীরে ধীরে হেলে পড়ছে। খুব ধীরে ধীরে প্রথম গাছটি হেলে পড়ে আরেকটির ওপর এসে পড়ল এবং কিছুক্ষণের জন্য দ্বিতীয় গাছটি প্রথমটির ওজন সামলে রাখল। তারপর সেটিও হেলে পড়া শুরু করল। যখন 2টি গাছই প্রায় 30 ডিগ্রি কোণে হেলে পড়েছিল, তারা গিয়ে ঠেকল তৃতীয় ও ছোট একটি গাছের ওপর। একটুক্ষণ থেমে থাকার পর 3টি গাছই একসঙ্গে ভেঙে পড়ল মাটিতে। গাছগুলির দিকে তাকিয়ে থাকা অবস্থায় আমি বাঘটিকেও চোখে রেখেছিলাম। পাতার প্রথম শব্দেই সে থেমে গিয়েছিল এবং যখন গাছগুলো মাটি ভেঙে পড়ল, তখন সে ঘুরে দাঁড়ালো এবং কোনো রকম ভয় বা আতঙ্ক প্রকাশ না করে ধীরে ধীরে ফিরে গেল সেই দিকেই যেদিক থেকে সে এসেছিল। আমি যা প্রত্যক্ষ করলাম তা এত অস্বাভাবিক ছিল কারণ গাছগুলো ছিল তরুণ ও শক্তিশালী। সম্প্রতিকালে কোনো বৃষ্টিও হয়নি যাতে তাদের শিকড় ঢিলে হয়ে যায়। জঙ্গলে বাতাসের একটিও ঝাপটা বইছিল না এবং সবশেষে গাছগুলো ভেঙে পড়েছিল সেই পথে যা মন্দিরের দিকে গিয়েছিল। বাঘটি আর মাত্র 70 গজ অতিক্রম করলেই আমি আমার প্রতীক্ষিত গুলির সুযোগ পেতাম। কিন্তু শিকার বসতি অঞ্চলে থাকে, যেখানে লোকজন এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করে বা বাজারে যায় আসে, অথবা আপেল বাগান থেকে হনুমান তাড়ানোর জন্য গুলি চালানো হয়। তখন গুলি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাঘিনীকে এখনো প্রায় 30 গজ পথ যেতে হবে ঝর্ণায় পৌঁছানোর জন্য, আর তার মধ্যে 200 গজ ছিল একেবারে খোলা জমি, যেখানে একটি গাছ বা ঝোপ পর্যন্ত ছিল না। বাঘিনী আমাদের দিকে সামান্য কোণে এগিয়ে আসছিল এবং আমরা সামান্য নড়াচড়া করলেও সে দেখতে পেত। তাই আমি কিছুই করতে পারছিলাম না, শুধু তাকিয়ে থাকতে হচ্ছিল। এর আগে কোনো বাঘিনী এত ধীরে চলেছে বলে তো মনে পড়ে না। মুক্তেশ্বরের লোকেরা তাকে খোঁড়া বাঘিনী বলে চিনত, কিন্তু আমি তার মধ্যে খোঁড়ার কোনো লক্ষণই দেখতে পেলাম না। আমি যখন তাকে দেখছিলাম তখন আমার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। অপেক্ষা করব যতক্ষণ না সে ঝোপঝাড়ে ঢোকে, তারপর দৌড়ে গিয়ে চেষ্টা করব তাকে গুলি করার, হয় ঝর্ণা পার হওয়ার আগে নয়তো পরে। যদি আমার আর বাঘিনীর মাঝের জমিটা যথেষ্ট আড়াল দিত, তাহলে আমি তাকে দেখা মাত্রই এগিয়ে যেতাম এবং চেষ্টা করতাম খোলা জমিতেই গুলি করতে, বা না পারলে ঝর্ণার ধারে তার পথ আটকাতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে যথেষ্ট আড়াল ছিল না, যা আমার চলাফেরাকে ঢেকে রাখত। তাই আমাকে অপেক্ষা করতে হলো যতক্ষণ না বাঘিনী খোলা জমি আর ঝর্ণার মাঝের ঝোপঝাড়ে ঢোকে। লোকদের বলে দিলাম যেন আমি ফিরে না আসা পর্যন্ত কেউ নড়াচড়া বা শব্দ না করে। তারপর বাঘিনী দৃষ্টির বাইরে যেতেই আমি দৌড়ে চললাম। পাহাড়টা ছিল খাড়া এবং আমি যখন দৌড়াচ্ছিলাম তখন এক বুনো গোলাপ গাছের কাছে আমি এসে পৌঁছালাম, যা অনেকটা জায়গা জুড়ে উপরে নিচে বিস্তৃত ছিল। গোলাপ গাছটার মাঝখানে কিছু একটা সুড়ঙ্গ ছিল। আমি যখন নিচু হয়ে দৌড়ে যেতে লাগলাম, আমার টুপি খুলে পড়ল, আর সুড়ঙ্গের শেষে মাথা একটু তাড়াতাড়ি তুলতেই কাঁটার টানে প্রায় পা থেকে ছিটকে যাচ্ছিল। এই বুনো গোলাপের কাঁটাগুলো বাঁকানো এবং অত্যন্ত শক্ত। আমি থামতে না পারায় কয়েকটা কাঁটা মাথার ভেতর ঢুকে ভেঙে রইল, যা পরে বাড়ি ফিরে আমার বোন ম্যাগিকে কষ্ট করে তুলতে হয়েছিল। আর কিছু কাঁটা আমার ত্বক ছিঁড়ে দিয়েছিল। রক্তের ছোট ছোট ধারা মুখ বেয়ে নামছিল।
তবুও আমি দৌড়ে চললাম যতক্ষণ না পৌঁছালাম সেই খাদে, যেখানে আমি আগের দিন পাহাড়ের ওপর থেকে আংশিক খাওয়া শিকারটাকে গড়িয়ে দিয়েছিলাম। খাদটা ছিল প্রায় 40 গজ লম্বা এবং 30 গজ চওড়া। খাদের উপরের দিকটা যেখানে শিকারটা পড়েছিল তার উপরে পাহাড় এবং বিপরীত দিকের তীর ঘন ঝোপঝাড়ে ঢাকা ছিল। খাদের নিচের অর্ধেকটা এবং আমার দিকের তীর ছিল ঝোপঝাড়বিহীন। আমি যখন খাদের কিনারায় পৌঁছে নিচের দিকে তাকালাম তখন একটা হাড় ভাঙার শব্দ শুনতে পেলাম। বাঘিনী আমার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল আর পুরনো শিকারটি পেয়ে আগের রাতের অসমাপ্ত ভোজের ক্ষতিপূরণ করবার চেষ্টা করছিল। শিকারটিতে খুব সামান্য মাংসই অবশিষ্ট ছিল। যদি সেটি খেয়ে বাঘিনী খোলা জমিতে বেরিয়ে আসতো তাহলে আমি গুলি করতে পারতাম, কিন্তু যদি সে পাহাড়ের ওপরে বা বিপরীত দিকের তীরে উঠে যেত তাহলে তাকে দেখতে পেতাম না। যে ঘন ঝোপঝাড়ের মধ্যে বাঘিনী ছিল তার ভেতর থেকে একটা সরু পথ আমাদের দিকে তীরে উঠে এসেছে এবং আমার বাম দিক থেকে 1 গজ দূরে সেটা শেষ হয়েছে। সেই পথের 1 গজ পরেই ছিল 50 ফুট গভীর এক খাড়া ঢাল, যার নিচে ঝর্ণা বয়ে চলছিল। আমি ভাবছিলাম উপরের পাহাড়ে একটা পাথর ছুঁড়ে দিয়ে বাঘিনীকে ঝোপঝাড় থেকে খোলা জমিতে তাড়ানো যায় কিনা। তখন পেছনে একটা শব্দ শুনলাম। ঘুরে তাকিয়ে দেখি গোবিন্দ আমার টুপি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ভারতে কোনো ইউরোপীয় টুপি ছাড়া চলতো না, আর বুনো গোলাপের কাঁটায় আমার টুপি পড়ে যেতে দেখে গোবিন্দ সেটা তুলে এনে দিয়েছিল। আমাদের কাছাকাছি পাহাড়ে একটা গর্ত ছিল। আমি আঙুল ঠোঁটে দিয়ে ইশারা করলাম যেন সে চুপ থাকে। তারপর গোবিন্দর হাত ধরে তাকে সেই গর্তে ঢুকিয়ে দিলাম। সে গিয়ে হাঁটু গেড়ে বসল, থুতনি ভাঁজ করে হাঁটুর ওপর রেখে আমার টুপিটা আঁকড়ে ধরে। দেখতে বেশ করুণ লাগছিল, কারণ সে শুনতে পাচ্ছিল কয়েক গজ দূরে বাঘিনী হাড় চিবোচ্ছে। আমি সোজা হয়ে দাঁড়িয়ে আবার খাদের কিনারায় অবস্থান নিলাম। যখন বাঘিনী খাওয়া বন্ধ করল, সে হয়তো আমাকে দেখে ফেলেছে, অথবা সম্ভবত পুরনো শিকারটা তার পছন্দ হয়নি। প্রায় 1 মিনিট কোনো শব্দ বা নড়াচড়া ছিল না। তারপর আমি তাকে দেখতে পেলাম। সে বিপরীত দিকে তীরে উঠে গিয়েছিল এবং এখন পাহাড়ের দিকে সেই তীর বরাবর হাঁটছিল। ওই জায়গাটায় প্রায় 6 ইঞ্চি পুরু কয়েকটা পপলার গাছের চারা ছিল, আর বাঘিনী তাদের ভেতর দিয়ে যাওয়ার সময় আমি কেবল তার অবয়বটা দেখতে পাচ্ছিলাম। একটা ক্ষীণ আশায় যে আমার বুলেট গাছের কাণ্ড মিস করে বাঘিনীর গায়ে লাগবে, আমি রাইফেল তুলে তাড়াহুড়ো করে গুলি চালালাম। আমার গুলির সঙ্গে সঙ্গেই বাঘিনী ঘুরে দাঁড়ালো, তীর বেয়ে নিচে নামলো, খাদ পার হয়ে আমার দিকের পথ বেয়ে উঠতে লাগলো সর্বশক্তি দিয়ে। আমি তখন জানতাম না যে আমার বুলেটটি তার মাথার কাছে থাকা এক চারার কাণ্ডে লেগেছিল এবং সে এক চোখে অন্ধ ছিল। তাই যেটা তখন আমার কাছে এক প্রচণ্ড রাগী এবং আহত বাঘিনীর আক্রমণ মনে হয়েছিল, সেটা হয়তো ছিল ভীত এক প্রাণীর বিপদ থেকে পালানোর চেষ্টা। কারণ এমন সংকীর্ণ জায়গায় সে বুঝতেই পারেনি আমার রাইফেলের আওয়াজ কোন দিক থেকে এসেছে। যাই হোক না কেন, আমার চোখে এক আহত এবং ক্রুদ্ধ বাঘিনী সোজা আমার দিকেই আসছিল। তাই আমি আক্ষেপ করলাম যতক্ষণ না সে 2 গজ দূরে এলো। তারপর সামনে ঝুঁকে রাইফেলের বাকি গুলিটা ছুড়লাম। সৌভাগ্যবশত সেটা গিয়ে লাগলো তার ঘাড় আর কাঁধের সংযোগস্থলে। ভারী .500 বুলেটের আঘাতে তার দিক সামান্য বেঁকে গেল, ফলে সে আমার বাঁ কাঁধ মিস করে গেল, আর তার গতির তেজে গিয়ে সে পড়ল 50 ফুট নিচের ঝর্ণায়, এক বিশাল ছাপার শব্দ তুলে। এক পা এগিয়ে আমি নিচে তাকিয়ে দেখলাম বাঘিনী একটা জলে ভরা পুকুরে পড়ে আছে।
4 পা উপরের দিকে, আর জলের রং লাল হয়ে উঠেছে তার রক্তে। গোবিন্দ তখনও গর্তে বসেছিল। আমার ইশারায় সে বেরিয়ে এলো। বাঘিনীকে দেখে সে ঘুরে রিজের ওপরে থাকা লোকেদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, বাঘ মরে গেছে, বাঘ মরে গেছে। রিজের ওপরের 30 জন লোকও তখন চিৎকার শুরু করলো। আর বদ্রি সেটা শুনে তার শটগান হাতে নিয়ে টানা 10 বার গুলি চালালো। এই গুলির শব্দ মুক্তেশ্বর এবং আশেপাশের গ্রামগুলোতে শোনা গেল, এবং কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে মানুষ ঝর্ণার দিকে ছুটে এলো। অনেক ইচ্ছুক হাত মিলে বাঘিনীকে পুকুর থেকে টেনে তুলল। একটি তরুণ গাছে বেঁধে সবাই মিলে বিজয়ের আনন্দে তাকে বয়ে নিয়ে গেল বদ্রির বাগানে। সেখানে সবাইকে দেখানোর জন্য তাকে খড়ের বিছানার ওপর শুইয়ে রাখা হলো। আর আমি গেলাম অতিথিশালায় 1 কাপ চা খেতে। 1 ঘন্টা পর হাতে লণ্ঠনের আলোতে এবং বহু লোকের ভিড়ের মধ্যে, যাদের মধ্যে মুক্তেশ্বরের কয়েকজন শিকারীও ছিল, আমি বাঘিনীটির চামড়া ছাড়ালাম। তখনই জানতে পারলাম যে সে এক চোখে অন্ধ এবং তার ডান দিকের সামনের পায়ের প্যাডের নিচে এবং হাতে প্রায় 50টি সজারুর কাঁটা গেঁথেছিল, যেগুলি দৈর্ঘ্য 1 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পর্যন্ত হবে। 10টা নাগাদ আমার কাজ শেষ হয়ে গিয়েছিল এবং বদ্রির রাত কাটানোর অত্যন্ত সদয় আমন্ত্রণ গ্রহণ না করে আমি মুক্তেশ্বর থেকে নামা লোকেদের সঙ্গে, যাদের মধ্যে ছিল আমার 2 জন লোক যারা চামড়া বহন করছিল, পাহাড় চড়ে উঠলাম। পোস্ট অফিসের সামনে খোলা জমিতে চামড়াটি পোস্টমাস্টার এবং তার বন্ধুদের দেখানোর জন্য বিছিয়ে দেওয়া হলো। মাঝরাতে আমি জনগণের জন্য সংরক্ষিত ডাক বাংলোয় কয়েক ঘন্টার ঘুমের উদ্দেশ্যে শুয়ে পড়লাম। 4 ঘন্টা পরে আমি আবার রওনা দিলাম এবং দুপুরে 72 ঘন্টা অনুপস্থিত থাকার পর আমি নৈনিতালে আমার বাড়িতে ফিরে এলাম। মানুষকে বাঘিনীকে গুলি করে মারার অনুভূতিটা একরকম তৃপ্তি দেয়, একটি অত্যন্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার সন্তোষ। তার নিজের অঞ্চলেই একজন অত্যন্ত যোগ্য প্রতিপক্ষকে কৌশলে পরাস্ত করার সন্তোষ। আর সবথেকে বড় সন্তোষটি হলো একটি সাহসী ছোট মেয়ের জন্য পৃথিবীর এক ছোট অংশকে নিরাপদ করে দেওয়ার।